মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। যে ক্লাসটি আমি তোমাদেরকে নিব সেটি অনার্স চতুর্থ বর্ষের এবং মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য। তো আমরা আশা করছি যে তোমরা কিছুটা হলেও পড়াশোনার মধ্যে আছো এবং সব দিক দিয়েই ভালো আছো। যাই হোক, মনে রাখতে হবে আমরা যেভাবেই থাকি না কেন সেই পরিস্থিতিতেই আমাদেরকে ভালো থাকতে হবে এবং আমাদের যে নিজেদের পড়াশোনা, নিজেদের কাজ, এগুলোর মধ্যে আসলে ব্যস্ত থাকতে হবে। এই সময়টা আসলে যতদিন যাচ্ছে ততই আমাদের কাছে একটি অস্বস্তিকর বিষয় সৃষ্টি হচ্ছে, এক ধরনের হতাশা কাজ করছে, এক ধরনের একঘেয়েমি চলে আসছে। তো এই বিষয়টা থেকে বের হতে গেলে তোমাদের কিন্তু পড়াশোনার মধ্যে থাকতে হবে। শুধু যে পাঠ্য বই পড়তে হবে তা কিন্তু না, তোমরা অন্যান্য বই পড়তে পারো, সাধারণ জ্ঞানের বই পড়তে পারো, যেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে? তো এগুলো করলে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। যাই হোক, আজকে যে ক্লাসটা আমি নিব সেটি হচ্ছে শিশু কাউন্সিলিং। এর আগে আমি নিয়েছিলাম শিশু কাউন্সিলিং। সেখানে আমরাই প্রথমেই আলোচনা করেছিলাম যে তাদের লালন পালন সম্পর্কিত যে সংকট, অর্থাৎ জন্মগ্রহণ করার পর তাদেরকে বেড়ে উঠতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় বাবা মাকে, এবং প্রত্যেকটা শিশুই কিন্তু আলাদা। তো আজকে আমরা পড়ব শিশুকালীন প্রতিবন্ধকতা, অর্থাৎ প্রত্যেকটি শিশুই কিন্তু দার্শনিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আলাদা, তাই না? প্রত্যেকটা শিশুই আলাদা, কিন্তু তাদের আবার কিছু আচরণের মধ্যে কিন্তু সাদৃশ্যতা রয়েছে। অর্থাৎ মানব আচরণ কিছুটা অনেক পার্থক্য হলেও কিন্তু মানব আচরণের একটি স্বাভাবিক মানদণ্ড রয়েছে, তাই না? এই স্বাভাবিক মানদণ্ড অনুসারেই কিন্তু আমরা একজন ব্যক্তিকে স্বাভাবিক আর একজন ব্যক্তিকে অস্বাভাবিক বলে থাকি। তেমনি শিশুদের ক্ষেত্রেও যে তার জন্মগ্রহণ করার পর তার মানব আচরণের দিক থেকে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো যখন থাকে না, তার সামাজিক উপযোজনের সমস্যা হয়, তার পরিবারের সমস্যা হয়, তার ব্যক্তিগত জীবনের সমস্যা হয়, তখনই কিন্তু সে একটি ব্যতিক্রমী শিশু হিসাবে পরিচিত হয়ে ওঠে। তো আজকে আমরা তাহলে কি পড়ব? শিশুকালীন প্রতিবন্ধিতা। শিশুকালীন প্রতিবন্ধিতা অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় চাইল্ডহুড ডিসএবিলিটি। চাইল্ডহুড ডিসএবিলিটি। ঠিক আছে? তাহলে আমরা দেখো বললাম যে এই ব্যতিক্রম শব্দটি বা প্রতিবন্ধী শব্দটি কি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। যে সামাজিকভাবে একটি শিশু গড়ে উঠবে, সামাজিকভাবে শিশু যে কথা বলার যে দক্ষতা, সেই স্কুলে যাবে, স্কুলে একটি ছাত্রছাত্রীদের সাথে কিভাবে চলাফেরা করবে, তারপর তার চাকরি জীবনে, তার সাংস্কৃতিক জীবনে, অর্থাৎ বিভিন্ন স্টেপে কিন্তু একটি শিশু যখন বড় হয়ে উঠছে তার কিন্তু বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে। কিন্তু একটি শিশু যে ব্যতিক্রমী শিশু, যে ডিসএবল, যার মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, সে কিন্তু এই কাজগুলো ঠিক মতো করতে পারছে না। কি কি হচ্ছে তার? দেখো, যে স্বাভাবিক গড়মান, সেই স্বাভাবিক গড়মানের চেয়ে হয়তো নিচে বা অনেক উপরে তার আচরণ থাকে। যে অস্বাভাবিক শিশুটি বা প্রতিবন্ধকতা রয়েছে সে কি করে স্বাভাবিক শিশুর মতো কথাবার্তা বলতে পারছে না, স্বাভাবিক শিশুর মতো চলাফেরা করতে পারছে না, বা অতিরিক্ত মাত্রায় কথা বলছে যেটা প্রাসঙ্গিক না, যেটা তার কাজের সাথে তার সময়ের সাথে যাচ্ছে না। এই ধরনের যে আচরণগুলো দেখা যাচ্ছে সেটাই কিন্তু শিশুকালীন বা শিশুদের প্রতিবন্ধকতা। এই ব্যতিক্রম ধর্মী শিশুগুলো কিছু বৈশিষ্ট্য রয়েছে। ব্যতিক্রম ধর্মী শিশুর কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সাধারণ যে শিশুর বৈশিষ্ট্য, সেই সাধারণ শিশুর বৈশিষ্ট্য থেকে এই ব্যতিক্রম ধর্মী শিশুর কিছু বৈশিষ্ট্য আলাদা থাকে। কি কি আলাদা রয়েছে সেটা হচ্ছে: 1 নাম্বার মানসিক বৈশিষ্ট্য। 1 নাম্বার হচ্ছে মানসিক বৈশিষ্ট্য। 2 নাম্বার সংবেদন ক্ষমতা। 3 নাম্বার কথা বলা ও ভাব বিনিময় বৈশিষ্ট্য, তাই না? 4 নাম্বার কি?
আচরণগত ও আবেগীয় বৈশিষ্ট্যর বিকাশ। এবং সর্বশেষ 5 নাম্বারটা কি? 5 নাম্বার হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো ব্যতিক্রমধর্মী শিশুর যে বৈশিষ্ট্য সেটি স্বাভাবিক শিশুর মধ্যে চেয়ে পার্থক্য পরিলক্ষিত হয়। 1 নম্বরে দেখো কি মানসিক বৈশিষ্ট্য, যে মানসিক বৈশিষ্ট্যগুলো একটি স্বাভাবিক শিশুর মধ্যে থাকবে সেটি ব্যতিক্রমধর্মী শিশুর মধ্যে লক্ষ্য করা যাবে না। সংবেদন ক্ষমতা, অর্থাৎ কোনো কিছুর যে সংবেদন ক্ষমতা, কোনো কিছু বোঝা, কোনো কিছু গন্ধ না, কোনো কিছু শোনা, কোনো কিছু প্রতি রেসপন্স করা, তার প্রত্যক্ষ সংবেদনীয় যে ক্ষমতা সেটা কিন্তু পার্থক্য থাকে, হয় কম থাকে না হলে বেশি থাকে, যে সঠিক সময় রেসপন্স সে করতে পারে না। কথা বলা এবং ভাব বিনিময় বৈশিষ্ট্য, অর্থাৎ প্রতিবন্ধকতা, যেসব শিশু অটিজমের শিশু তারা কিন্তু অন্য কারোর সাথে সামাজিক যোগাযোগ স্থাপনে ভাব বিনিময় বৈশিষ্ট্য কিন্তু স্থাপন করতে পারে না, অর্থাৎ তাদের কথা বলার সমস্যা হয়ে থাকে। যারা বাক প্রতিবন্ধী এবং যারা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী তারা শুনতে পারে না। তো এই যে কথা বলা এবং ভাব বিনিময় বৈশিষ্ট্য কিন্তু ওইসব শিশুদের থাকে না, তারা নিজেদের জগতেই কিন্তু থাকে। এবং আচরণগত ও আবেগীয় বৈশিষ্ট্যের বিকাশ, একটি শিশু সাধারণত কি হয়, খেলনা পছন্দ করে, খেলনা নিয়ে খেলতে চায়, অন্য কারো কাছ থেকে কেড়ে নিতে চায়, তার খেলনাটা নিলে সে হচ্ছে কান্না করে। কিন্তু একটি অস্বাভাবিক শিশু বা ব্যতিক্রমী শিশু বা প্রতিবন্ধী শিশু সে এই রেসপন্সগুলো কিন্তু সঠিকভাবে করতে পারে না। হয়তো অনেক খেলনা নিয়ে হচ্ছে খেলছে, ঠিক আছে, সব খেলনা যদি তার কাছ থেকে নিয়ে নেওয়া হয় সে কোনো রেসপন্স করে না। এই যে কান্নার প্রকাশটা, সে কান্নার প্রকাশটা করতে পারে না। খেলতে পছন্দ করছে, স্বাভাবিক শিশুরা যেমন হাসি প্রকাশ করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা কিন্তু এই হাসি উচ্ছ্বাসটাও প্রকাশ করতে পারে না, অর্থাৎ তাদের যে আবেগের প্রকাশটা সেটাও কিন্তু সঠিকভাবে হয় না। তাহলে এই ব্যতিক্রমধর্মী শিশুর বৈশিষ্ট্যে এই পার্থক্যগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং সর্বশেষ হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য, অর্থাৎ মানসিক দিকের সাথে সাথেও কিন্তু তাদের শারীরিক বিকলাঙ্গতা রয়েছে, যেটা বললাম শারীরিক প্রতিবন্ধী হতে পারে, বাক ও শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, তাই না? তো এই যে তাদের শারীরিক, কেউ হচ্ছে দাঁড়াতে পারছে না হয়তো ঠিক মতো, কারো একটা পা নেই, কারো হচ্ছে কি বলে হাত নেই, কেউ কথা বলতে পারছে না, কানে শুনতে, তারাও কিন্তু এক ধরনের প্রতিবন্ধী, তারাও কিন্তু তাদের নিজস্ব কাজগুলো করতে পারছে না, অন্যের প্রতি তাদেরকে নির্ভর হতে হচ্ছে। যদিও ছোট্ট একটি শিশুকে অন্যের প্রতি নির্ভর হতে হয়, কিন্তু এই শিশু যখন পরবর্তীতে ধীরে ধীরে বড় হয় তার প্রতি তখনও কিন্তু তার অন্যের প্রতি নির্ভরতা থেকেই যায়, কারণ তার জীবনে একটি প্রতিবন্ধকতা রয়েছে। আবার দেখবা অনেকে এই প্রতিবন্ধকতাকে কিন্তু কাটিয়ে উঠতে পারে। আমি অনেক পর্যবেক্ষণে, অনেক জরিপে মানসিক প্রতিবন্ধী শিশুদের কাজ করতে গিয়ে দেখেছি যে অনেক প্রতিবন্ধী শিশু আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, মানসিকভাবে নয়। মানসিকভাবে প্রতিবন্ধী হলেও দেখা যাচ্ছে শারীরিকভাবে সক্ষম, কিন্তু তাদের প্রতি প্রভাবটা বেশি কাজ করে, তাই না? তুমি শারীরিকভাবে হচ্ছে কোনো দুর্বলতা বা শারীরিক অক্ষমতা কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানসিকভাবে কেউ যদি দুর্বলতা বা প্রতিবন্ধকতা থাকে সেটি একটি শিশুকে কাটিয়ে উঠতে কিন্তু সময় লাগে। তো এরকম আমি অনেক শারীরিক প্রতিবন্ধীকে দেখেছি, তারা কি করেছে, হাত দিয়ে পারে না কিন্তু পা দিয়ে শুয়ের মধ্যে সুতা লেগেছে, পা দিয়ে লেখাপড়া করেছে এবং ভালো করছে। তো এইরকম শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিন্তু তারা কাজ করছে, যদি তাদের পরিবারের, তাদের আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমরা যেখানে শিক্ষা দেই তাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু তাদের হচ্ছে গ্রহণযোগ্য করে তোলা যায়, তাদেরও মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো কিন্তু জাগ্রত করা যায়। তো প্রতিবন্ধকতা তখনই প্রতিবন্ধকতা হতে পারে যখন সেটি শুধুমাত্র তার জন্য বোঝা হয়ে যায়, কিন্তু ওই প্রতিবন্ধকতাকে যে কোনো ব্যক্তি যে অবস্থায় সেটাকে যদি কাজে লাগায় সেটা কিন্তু তার জন্য আশীর্বাদ স্বরূপও হতে পারে। এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে, প্রতিবন্ধকতা যদি শুধু শারীরিকভাবে হয় বা মানসিকভাবে হয় তাও কিন্তু না, তোমাদের জীবনেও কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা বা বাধা আসে, সেগুলো কিন্তু শারীরিক বা মানসিকের মতো নয়, কিন্তু তারপরেও কিন্তু একটা বাধা আসে। অনেক কিছু করতে গেলেও আমরা সহজভাবে করতে পারি না, সহজভাবে পাই না, তো এগুলো কিন্তু এক ধরনের বাধা। তো এগুলোকে কাটিয়ে উঠতে গেলেও কিন্তু নিজের মনোবলটাকে বাড়াতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, ঠিক আছে? যাই হোক, তো
তো আজকে আমরা এই শিশুকালীন প্রতিবন্ধকতায় যে ব্যতিক্রমধর্মী শিশু বা প্রতিবন্ধী শিশু তাদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সাধারণ শিশুর বৈশিষ্ট্য থেকে যে আলাদা এগুলো আমরা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগে, তাহলে দেখো কি কি প্রতিবন্ধিতা আসে। এখন আমরা চলে যাব প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগে। প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগে। আচ্ছা, প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ, তোমরা আশা করছি বুঝতে পারছো আমার কথাগুলো, তাহলেই হবে। লেখা তো আছে, তারপর কথাগুলো বুঝতে পারলেই হবে। আচ্ছা, প্রথমে আমরা যাই প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগে, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। আমরা আগে লিখে নেই, তারপরে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, তারপর হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তারপরে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, তারপর রয়েছে বহুমাত্রিক প্রতিবন্ধী। আচ্ছা, প্রথমে যেটা আসলো শারীরিক প্রতিবন্ধী, যেটা আমি বলেছি যে কোনো ব্যক্তি যদি দেহের কোনো সমস্যার কারণে অস্বাভাবিকতা বা আংশিক কোনো সমস্যা বা তার মধ্যে স্বাভাবিকতা যে বিষয়টি বিরাজমান করা দরকার সেটা যদি অনুপস্থিত হয়, সেটা যদি করতে না পারে, তাহলে সেটা কি আমরা শারীরিক প্রতিবন্ধিতা বলতে পারি। সেটা হচ্ছে ছোটবেলায় পোলিও, শিশুদের যেটা হচ্ছে সেরিব্রাল পালসি, স্ট্রোক ইত্যাদির কারণে কিন্তু এই শারীরিক প্রতিবন্ধকতা হতে পারে। এই শারীরিক প্রতিবন্ধতার মধ্যে কি রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী। সেটা জন্মগতভাবেও কিন্তু একটি শিশু কি হতে পারে, দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে, অর্থাৎ সে যখন জন্মগ্রহণ করছে তখন থেকে সে জন্মান্ধতা, চোখে দেখতে পাচ্ছে না, এটি কিন্তু তার শারীরিকভাবে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তবে এই দৃষ্টি প্রতিবন্ধকতা কিন্তু মাত্রাগতভাবে ভিন্ন হয়। কেউ হয়তো খুব অল্প দেখতে পাচ্ছে, আবার কেউ একবারেই দেখতে পাচ্ছে না, অর্থাৎ কারোর মধ্যে আংশিক হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী থাকতে পারে, আবার কারোর মধ্যে হচ্ছে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতাও কাজ করে। তারপরে হচ্ছে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। এটা তোমরা বুঝতে পারছো, বাক হচ্ছে আমাদের মুখের ভাষা, কথা বলা, তাই না? বাক যেটা হচ্ছে ভাব প্রদান করা, কথা বলা। তো এই বাক প্রতিবন্ধী যারা, তারা একদমই কথা বলতে পারে না, যে যাদেরকে আমরা বলি বোবা। ঠিক আছে, তাহলে এটার কিন্তু তার এক ধরনের প্রতিবন্ধকতা। আর শ্রবণ প্রতিবন্ধী কি, যারা শুনতে পাচ্ছে না, তাদেরকে আমরা শ্রবণ প্রতিবন্ধী বলছি। আচ্ছা, তারপরে কি বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী দেখো যে একজন শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথে তার আচরণে, তার হচ্ছে কি বলবো, যে সামঞ্জস্যপূর্ণ যে আচরণ, তার যোগাযোগের ক্ষমতা, এগুলো বৃদ্ধি পায়। কিন্তু একটি শিশুর যদি বয়স বৃদ্ধির সাথে সাথেও তার এই সামাজিকতা, তার হচ্ছে আচরণের যে ক্ষমতা, সেগুলো যদি সামঞ্জস্যপূর্ণভাবে কম বৃদ্ধি পায়, সেটাকে আমরা বলবো বুদ্ধি প্রতিবন্ধ। অর্থাৎ তোমরা আইকিউর কথা শুনেছো, যেটাকে বলা হয় বুদ্ধঙ্গ। কারো যদি আইকিউ 70-এর নিচে থাকে, সেটাকে আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলি। অর্থাৎ তাদের মধ্যে হচ্ছে পড়াশোনার ক্ষমতা কিছুটা হলেও কম থাকে, তাদের হচ্ছে বোঝার ক্ষমতা কম থাকে। আবার যারা একদম হচ্ছে নিম্ন মাত্রা, একদম সর্বোচ্চ মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী, তাদের মধ্যে কি হয়, তারা একদম পরনির্ভরশীল হয়ে যায়, তাদের মধ্যে সাধারণ হচ্ছে বোধটুকু থাকে না। তো এই হচ্ছে প্রতিবন্ধী। আর বহুমাত্রিকে হয় কি, একজন শিশুর মধ্যে যদি এই সবগুলো প্রতিবন্ধকতা কাজ করে, সেটাকে বহুমাত্রিক বলা যেতে পারে। অর্থাৎ একটি শিশুর মধ্যে শুধুমাত্র দৃষ্টি প্রতিবন্ধী থাকতে পারে, কেউ শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, কেউ বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, কিন্তু একটি শিশুর মধ্যে যদি শ্রবণ প্রতিবন্ধিতা দেখা যায়, তারপর দৃষ্টি প্রতিবন্ধকতা এবং বুদ্ধি প্রতিবন্ধকতা দেখা যায় একসাথে, তখন সেটাকে আমরা বলবো বহুমাত্রিক প্রতিবন্ধকতা, অর্থাৎ সেই শিশুটি বহুমাত্রিকভাবে প্রতিবন্ধী। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে 2 নাম্বার পয়েন্টে,
3 নাম্বার পয়েন্টে 2 নাম্বার পয়েন্ট শেষ করলাম, শিশুকালীন প্রতিবন্ধকতা। এবার আমরা চলে যাব 3 নাম্বারে, হচ্ছে শিশুদের সুরক্ষা সম্পর্কিত ঝুঁকি সমূহ। কি লিখলাম? শিশুদের সুরক্ষা সম্পর্কিত ঝুঁকিসমূহ, অর্থাৎ শিশুরা কিভাবে সুরক্ষিত থাকতে পারে, একটি শিশু কিভাবে আমি বলতে পারি যে এই শিশুটি সুরক্ষিত আছে বা সুরক্ষার মধ্যে আছে, তাই না? তাহলে এখানে যে পয়েন্টটা, শিশুদের সুরক্ষা সম্পর্কিত ঝুঁকিসমূহ, অর্থাৎ একটি শিশু কতখানি তার আত্মীয় স্বজন, তার পরিবার, তার সেবাদানকারী প্রতিবেশী এবং অপরিচিত ব্যক্তিদের দ্বারা এমন ধরনের আচরণ যেগুলো তার শারীরিক এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং বিভিন্ন ধরনের শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়, যার ফলে সে এই ধরনের ঝুঁকির মধ্যে থাকতে পারে। তাহলে সেটা কি হতে পারে? 1 নাম্বার হচ্ছে শিশু নির্যাতন। শিশু নির্যাতনের মধ্যে কি কি রয়েছে? আবেগীয় নির্যাতন, শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন এবং তারপরে রয়েছে অবহেলা। এই অবহেলার মধ্যেও শারীরিক মানসিক অবহেলা রয়েছে। আচ্ছা, আবেগীয় যে নির্যাতন সেটি কি ধরনের? এটি শারীরিকভাবে নির্যাতন না করলেও কিন্তু আবেগীয় যে নির্যাতন সেটা অনেকভাবে কষ্টদায়ক। কি হয়? শিশুরা যখন সঠিক আচরণ না করে, মা বাবা যেটা প্রত্যাশিত করে সে আচরণটি যদি হচ্ছে সন্তান না করে, কিন্তু কেন করলো না সেটি কিন্তু কোনো বাবা মা খতিয়ে দেখার চেষ্টা করে না। আসলে শিশুটি কেন আচরণ করছে, সে আচরণটি কোথা থেকে শিখলো? সে আচরণ বাবা মার কাছ থেকেই শিখেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে শিখেছে, আশেপাশের মানুষের কাছ থেকেই শিখেছে। কিন্তু এই সহজ কথাটি বাবা মা বুঝতে চায় না। অর্থাৎ তুমি এত ছোট মানুষ, এই কথা বললাম, তুমি এই ছোট বাচ্চা হয়ে এই ধরনের আচরণ করলা, এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি। কিন্তু বাচ্চাটি কোথা থেকে আচরণটি শিখলো সেটা খতিয়ে দেখা বা সেটি চিন্তা করার বিন্দু মাত্র ইচ্ছা কোনো বাবা মার থাকে না। তখন এই প্রত্যাশিত আচরণটি যখন একটি সন্তান করছে না, তখন বাবা মা তাকে শাস্তি স্বরূপ কি করে? এই তোমাকে ঘরে বন্ধ করে রাখবো, আজকে এটা করতে দিব না, আজকে বেড়াতে যাব, তোমাকে নিয়ে যাব না, একদম তুমি কোনো কথা বলবে না। এই ধরনের নির্যাতন বা এই ধরনের ছোটোখাটো কথা বলার মাধ্যমে কিন্তু একটি শিশুকে নির্যাতনের মুখে পড়তে হয়, এটা বাবা মারা বোঝে না। এটা কিন্তু এক ধরনের আবেগীয় নির্যাতন। বাথরুমে আটকে রাখা, তাকে কিছুক্ষণ আজকে খেতে দিব না, খেতে পারবা না, এটা তোমার পছন্দের জিনিস, এটা দিতে পারবো না। এর ফলে কি হয়? শিশু অনেকটাই কিন্তু মনের দিক থেকে অনেকভাবে হীনমন্যতায় ভোগে। তো এই জিনিসগুলো যে আবেগীয় নির্যাতন, এটা কিন্তু বাইরের মানুষ করছে না, পরিবারের মানুষই কিন্তু, বাবা মা নিকট আত্মীয় স্বজনে কিন্তু এই আচরণগুলো করে থাকে, যেটা বাবা মারা অনেক সময় বোঝে না। তো আবেগীয়ভাবেও কিন্তু একটি পরিবারে নির্যাতনের শিকার হয় একটি শিশু। তারপরে রয়েছে শারীরিকভাবে নির্যাতন, অর্থাৎ শিশুকে শারীরিকভাবে আঘাত দেওয়া, মাধ্যমে কষ্ট দেওয়ার মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া যে এই আচরণটি সঠিক, সেটাই হচ্ছে শারীরিক নির্যাতন। কিভাবে? শিশুকে ধাক্কা দেওয়া, ঘুষি দেওয়া, ছ্যাঁকা দেওয়া, তাই না, লাথি দেওয়া, কোনো কিছু দিয়ে মারা। শারীরিক নির্যাতনের বেশিরভাগ শিশু শিকার হয় যারা গ্রাম থেকে আসে শহরে কাজের জন্য বা কোনো বাড়িতে কাজ করে, সেই শিশুগুলো এই শারীরিক নির্যাতনের কিন্তু শিকার অনেক বেশি হয়, যেখানে এই শিশুদের সুরক্ষা সম্পর্কিত যে ঝুঁকি সবচেয়ে বেশি কাজ করে। অর্থাৎ তাদেরকে গ্রাম থেকে গরিব বাবা মা পাঠিয়েছে, থাকতে হচ্ছে, দিনের পর দিন হয়তো ঠিকমতো খেতেও দিচ্ছে না, তাদেরকে ছ্যাঁকা দিচ্ছে, তাদেরকে হচ্ছে অনেকভাবে কষ্ট দিচ্ছে। এই যে শারীরিক নির্যাতন, এটাও কিন্তু শিশুদেরকে সুরক্ষাকে বিঘ্নিত করছে। আচ্ছা, যৌন নির্যাতন, যেটা অনেক বেশি শিশুদের উপর করা হয়, যেটা শিশুরা অনেক সময় বুঝতে পারে না, শিশুরা ছোট, যেটা করা হয় তার নিকট
অনেক সময় আত্মীয় স্বজনের কাছ থেকেও হতে পারে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও হতে পারে, বড় যারা হচ্ছে পাড়ার প্রতিবেশী বড় ভাই বোন আছে তাদের কাছ থেকেও কিন্তু এই নির্যাতনের শিকার শিশুরা হয়, যেটা যখন তারা একটু বড় হয় তখন তারা হয়তো বুঝতে পারে, ছোটবেলায় এই বিষয়গুলো বুঝতে পারে না। আচ্ছা, শিশু অবহেলা, শিশুকে মানসিকভাবে শারীরিকভাবে অবহেলার মাধ্যমেও কিন্তু তাদেরকে এই ঝুঁকির মধ্যে ফেলা হয়। আচ্ছা, পারিবারিক দ্বন্দ্ব এবং সহিংসতা। পারিবারিক দ্বন্দ্ব ও সহিংসতা। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, পারিবারিক দ্বন্দ্ব ও সহিংসতা। অর্থাৎ পারিবারিক সহিংসতা বলতে বোঝায় একজন পরিবারের যে সদস্য সেটার সাথে আর এক সদস্যর যে একটি দ্বন্দ্ব সংঘাত চলে, এক ধরনের নির্যাতন চলে। অর্থাৎ বাবা যদি তার মাকে নির্যাতন করে, সন্তানের সামনে একজন বাবা যদি মাকে মারে, সেটা কিন্তু শুধুমাত্র মাকে নির্যাতন করা হলো না, সেই শিশুটিও কিন্তু নির্যাতনের শিকার হয়, কারণ সে চায় না তার মাকে কেউ মারুক বা বাবা নির্যাতনের শিকার হোক। অর্থাৎ দুটোই হতে পারে, মা যদি নির্যাতিত হয় বা বাবা যদি নির্যাতিত হয়, সেটাও কিন্তু একটি সন্তানের পক্ষে এক ধরনের সুরক্ষার বিঘ্নিত ঘটে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে মাদকাসক্ত। এই যে এখনকার ছেলে মেয়েদেরকে নিয়ে একটাই চিন্তা যে ছেলে পড়াশোনা করুক বা ভালো করুক, এটা আমরা সবাই চাই, তেমনিও চাই যে ছেলে যেন মাদকাসক্ত থেকে মুক্ত হতে পারে। কিন্তু এখনকার ছেলেদের এটা একটা খুব বেশি ঝুঁকির সম্মুখীন দেখা দিচ্ছে। অর্থাৎ সে পরিবারে যতক্ষণ থাকছে সেখানেও একটা ঝুঁকি থেকে যায়, পরিবারে থেকেও কিন্তু অনেকে মাদকাসক্ততে আসক্ত হতে পারে, আর বাইরে গেলে তো কোনো কথাই নেই, সেখানেও একটি ঝুঁকির মধ্যে সে চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আত্মহত্যার প্রবণতা। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে আত্মহত্যাকে স্বাস্থ্য সমস্যার একটি কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ কোনো কিছু হলেই এখনকার ছেলে মেয়েদের যেটা আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ নিজেই যেন নিজেকে শেষ করে দিবে, নিজেই যেন নিজের সুরক্ষার পথকে সরিয়ে দিচ্ছে, নিজেই আর চাচ্ছে না যে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, অন্যের কাছ থেকে রাখতে হবে। কিছু একটু ব্যথা পেলে, কিছু একটু মানসিকভাবে অসুস্থ হলে বা কোনো অবহেলা পেলে, সেখান থেকেও কিন্তু শিশুদের মধ্যে বা ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে। তারপরে হচ্ছে অপরাধ প্রবণ, অর্থাৎ সমাজ বিরোধী কাজই কিন্তু অপরাধ প্রবণ। এই অপরাধ প্রবণতাও কিন্তু এক ধরনের শিশুদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তারপরে কি মানসিক অসুস্থতা। আমাদের শারীরিকভাবে যেমন সুস্থতা থাকতে হবে, তেমনি কিন্তু মানসিকভাবেও সুস্থতা থাকাটা অনেক বেশি জরুরি, যেটা সবার জন্যই প্রযোজ্য। তবে আমাদের কিন্তু এটা বোঝা দরকার যে দেহ মন কিভাবে সম্পর্কিত। তো একটি শিশু যদি শারীরিকভাবে সুস্থতা থাকলেও তার মধ্যে যদি মানসিকভাবে অস্থিরতা কাজ করে, সে যদি মানসিকভাবে অসুস্থ হয়, তাহলে কিন্তু তার যে স্বাভাবিক জীবনের বিকাশ, যে স্বাভাবিক জীবনের গতি, সেটা কিন্তু সঠিকভাবে চলবে না। তাহলে এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সব কিন্তু শিশুদের ঝুঁকি সম্পর্কিত বিষয়, যেটি এই বিষয়গুলো একটি শিশুকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। আবার আরেকটি বিষয় তোমরা এখানে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে দুর্ঘটনা। বিভিন্ন ধরনের দুর্ঘটনাও কিন্তু শিশুর সুরক্ষাকে বিঘ্নিত করে। শিশু খেলতে গিয়ে মাঠ থেকে হঠাৎ রাস্তায় আসলো, সেখানে তার দুর্ঘটনা করতে পারে, পানিতে ডুবে মরতে পারে, যেটা বললাম সড়ক দুর্ঘটনা। অর্থাৎ বিভিন্নভাবে ছাদ থেকে পড়ে যেতে পারে, যেটি শিশুর সুরক্ষার ক্ষেত্রে, শিশু যে সঠিকভাবে বেড়ে উঠবে সেটার পথে বাধা সৃষ্টি হতে পারে। তো এই যে বিষয়গুলো আমরা করলাম, আজকে 2টি টপিকস নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে শিশুকালীন প্রতিবন্ধকতা এবং শিশুদের সুরক্ষা সম্পর্কিত যে সংকটসমূহ, তাই না? তাহলে এই যে 2টা পয়েন্ট, তার আগের দিন আমরা একটা পয়েন্ট পেয়েছি, এই মোট 3টা পয়েন্টই কিন্তু শিশুদের লালন পালন প্রথমটা, তারপর শিশুকালীন প্রতিবন্ধকতা, তারপরে হচ্ছে শিশুদের সুরক্ষা সম্পর্কিত যে ঝুঁকিসমূহ, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা বইয়ে দেখে নিবা। পয়েন্টসগুলো আমি বারবারই বলেছি, পয়েন্টসগুলো জানা অনেক বেশি দরকার। পয়েন্টসগুলো মনে থাকলে সেই আলোকে তোমরা লিখতে পারবে। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। আবারও তোমাদের ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থাকবা, এই কামনায় আমি শেষ করছি। স্মৃতি সরকার,
প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা।